দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে নারকীয়, প্রলয়ঙ্কারী এবং রক্তক্ষয়ী অধ্যায়গুলোর একটি। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠার আগেই মাত্র 2 দশকের ব্যবধানে বিশ্ববাসীকে আবারও এক ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি হতে হয়। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বৈষম্যমূলক ভাষায় চুক্তি, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং উগ্র জাতীয়তাবাদ থেকেই জন্ম নেয় ফ্যাসিবাদের বিভীষিকা। অ্যাডলফ হিটলারের নেতৃত্বে জার্মানির আগ্রাসী নীতি এবং বিশ্বশক্তির ক্ষমতার লড়াই পুরো বিশ্বকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দেয়। আজকে কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি, প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ এবং হিটলারের উত্থান পতনই বিশ্লেষণ করব না, বরং যুদ্ধরত জার্মানির বিভাজন, স্নায়ুযুদ্ধের উত্থান, ঐতিহাসিক বার্লিন প্রাচীরের পতন এবং আধুনিক বিশ্ব অর্থনীতিতে জার্মানির পুনর্জন্মের পুরো ইতিহাস পর্যায়ক্রমিকভাবে বলব। 1939 সালের থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত স্থায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানবজাতির ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী, রক্তক্ষয়ী ও নারকীয় সংঘাত। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 20 বছরের মাথায় মানবজাতি পুনরায় এমন এক বৈশ্বিক মহাবিপর্যয়ের মুখোমুখি হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং ভবিষ্যতে এই ধরনের যুদ্ধ ঠেকানোর লক্ষ্যে জাতিপুঞ্জ গঠিত হলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। অনেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমস্ত দায়ভার জার্মানির উপর বা অ্যাডলফ হিটলারের উপর চাপিয়ে দিতে চান, কিন্তু ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে প্রথম বিশ্বযুদ্ধ শেষে বিজয়ী শক্তিদের তৈরি ভার্সাই চুক্তি ছিল এই যুদ্ধের অন্যতম প্রধান অনুঘটক। অংশগ্রহণকারী দেশ ছিল বিশ্বজুড়ে মোট 30টি। এই যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত হয়। প্রায় 10 কোটি মানুষ সরাসরি সামরিক ও যুদ্ধ সংক্রান্ত কর্মকাণ্ডে অংশ নেয়। যুদ্ধে মোট প্রাণহানির সংখ্যা ছিল 8 কোটি, যার মধ্যে 2 কোটি সামরিক সদস্য ও 6 কোটি সাধারণ বেসামরিক নাগরিক। যুদ্ধের আড়ালে নাৎসি বাহিনীর বর্ণবাদী অভিযানে প্রায় 60 লক্ষ ইহুদিকে পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক ও প্রত্যক্ষ কারণগুলো ছিল 1939 সালে জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ। এর আগে 1930-এর দশকে জার্মানি ও অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়া দখল করে। অন্যদিকে এশিয়ায় জাপান চীনের মাঞ্চুরিয়া দখল করে এবং ইতালি আবিসিনিয়া, যার বর্তমান নাম ইথিওপিয়া, এটিকে দখল করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দীর্ঘস্থায়ী বা প্রকৃত কারণগুলো হলো 1919 সালের ভার্সাই চুক্তির অপমানজনক শর্তাবলী, ফ্রান্স ও ব্রিটেনের সাম্রাজ্যবাদী ও দখলদারি মনোভাব, বিশ্বব্যাপী অর্থনৈতিক জাতীয়তাবাদ। জার্মানিরাই বিশ্বের সবচেয়ে উন্নত ও শ্রেষ্ঠ জাতি। এই উগ্র জাতীয়তাবাদী ধারণা এবং আগ্রাসীদের থামাতে
জাতিপুঞ্জে চরম ব্যর্থতা। 1919 সালে প্যারিসের ভার্সাই প্রাসাদে বিজয়ী মিত্রশক্তি, প্রধানত ফ্রান্স ও ব্রিটেন, জার্মানিকে সামরিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষর করায়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সৈন্য সংখ্যা ছিল 1,30,00,000। ভার্সাই চুক্তির মাধ্যমে তা কমিয়ে 1,00,000-এ সীমাবদ্ধ করা হয়। জার্মানির জন্য বিমান বাহিনী, সাবমেরিন ও ভারী যুদ্ধজাহাজ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। নতুন কোনো আধুনিক অস্ত্র তৈরি বা ক্রয় করা বন্ধ করা হয় এবং 10,000 টনের বেশি ওজনের যুদ্ধজাহাজ তৈরিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। জার্মানি তার মূল ভূমির 13% এলাকা হারায়। ফ্রান্স কেড়ে নেয় আলসেস লোরেন অঞ্চল, বেলজিয়াম পায় ইউপেন ও মালমেভি, ডেনমার্ক পায় উত্তর স্লেজভিক এবং চেকোস্লোভাকিয়া লাভ করে হাল্ডশিন। এই এলাকাগুলো হাতছাড়া হয়ে যায় জার্মানি। এছাড়া রাইনল্যান্ড অঞ্চলকে অসামরিকীকরণ করা হয়, অর্থাৎ সেখানে জার্মান সেনা রাখা নিষিদ্ধ করা হয়। জার্মানির পশ্চিম প্রুশিয়া, প্রোজেন ও আপার সাইলেশিয়ার অংশ কেটে নিয়ে পোল্যান্ড নামে একটি নতুন রাষ্ট্র জন্ম দেওয়া হয়। চুক্তি অনুযায়ী মিত্রবাহিনীকে ক্ষতিপূরণ বাবদ প্রায় 3,300 কোটি মার্কিন ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে জার্মানির অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়ে এবং দেশটির প্রতি 3 জনের 1 জন নাগরিক বেকার হয়ে পড়ে। এই চরম অর্থনৈতিক বিপর্যয় ও জাতীয় অপমানের প্রেক্ষাপটে জার্মান জনগণকে আশার বাণী শুনিয়ে উঠে আসেন অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলারের পরিচয় হলো, অ্যাডলফ হিটলার 1889 সালে জার্মানির সীমান্তবর্তী অস্ট্রিয়ার ব্রাউনাউ এম ইন শহরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ভিয়েনা ও মিউনিকে দিনাতিপাত করেন এবং নিজ চোখে 2টি বিশ্বযুদ্ধই দেখেন বা অংশগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি জার্মানির সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধের ময়দানে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি 2বার আয়রন ক্রস পদক লাভ করেন। 1914 সালে 2য় শ্রেণীর এবং 1918 সালে 1ম শ্রেণীর আয়রন ক্রস পদক লাভ করেন। প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে তিনি উরুতে শ্রাপনেলের আঘাত পান এবং পরবর্তীতে মিত্রপক্ষের বিষাক্ত গ্যাস আক্রমণে অস্থায়ীভাবে অন্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে থাকা অবস্থাতেই তিনি শুনতে পান যে জার্মানি যুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছে। এতে তিনি চরম দুঃখ পান এবং সেনাবাহিনী ছেড়ে দিয়ে পরাজয়ের প্রকৃত কারণ খুঁজতে শুরু করেন। কারণ অনুসন্ধান করে হিটলার খুঁজে পান যুদ্ধের সময় জার্মানির ভিতরে থাকা ইহুদি এবং বামপন্থী কমিউনিস্টরা দেশের বিরুদ্ধে কাজ করেছে। এই বর্ণবাদী বিদ্বেষ থেকেই পরবর্তীতে তিনি হলোকাস্টের মাধ্যমে 60 লক্ষ ইহুদিকে
হত্যা করেন। হিটলার 1932 সালে এক চতুর সরকারি কৌশলে জার্মানির নাগরিকত্ব পান। তিনি অস্ট্রিয়ার নাগরিকত্ব ত্যাগ করেন। তিনি নিজেই তার অস্ট্রিয়ার নাগরিকত্ব বাতিল করেন এবং প্রায় 7 বছর কোনো দেশের নাগরিক ছিলেন না। 1932 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার জার্মান নাগরিকত্ব প্রয়োজন ছিল। তখন জার্মানির ব্রাউনসউইক রাজ্যের নাৎসি দলীয় সরকার তাকে একটি রাজ্য সরকারি পদ বা সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। তৎকালীন জার্মান আইন অনুযায়ী যে কোনো রাজ্যে সরকারি চাকরি পেলেই সংশ্লিষ্ট ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে পুরো জার্মানির নাগরিকত্ব পেয়ে যেতেন। এই চাকরির সুবাদে 1932 সালের 25শে ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে জার্মানির নাগরিকত্ব গ্রহণ করেন বা জার্মানির নাগরিক হন। সেনাবাহিনী তাকে শুরুতেই পার্টিতে যোগ দিতে বলেনি। সেনাবাহিনী পাঠিয়েছিল শুধুই নজরদারি করতে বা তথ্য সংগ্রহ করতে। 1919 সালে জার্মান সেনাবাহিনীর গোয়েন্দা শাখার প্রধান ক্যাপ্টেন কার্ল মেয়ার হিটলারকে জার্মান ওয়ার্কার্স পার্টির মিটিংয়ে পাঠিয়েছিলেন একজন গুপ্তচর বা পর্যবেক্ষক হিসাবে। সেনাবাহিনীর উদ্দেশ্য ছিল একটি রাজনৈতিকভাবে বিপজ্জনক এই দলটি কি তা পরীক্ষা করার জন্য। রাজনৈতিকভাবে দলটি বিপজ্জনক কিনা তা পরীক্ষা করতে পাঠালে মিটিং চলাকালে এক বক্তার সাথে যুক্তিতর্কে জড়িয়ে হিটলার একটি উগ্র ও প্রভাবশালী বক্তৃতা দেন। তার কথা শুনে মুগ্ধ হয়ে দলের প্রতিষ্ঠাতা অ্যান্টন ড্রেক্সলার হিটলারকে তাদের দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। হিটলার যখন তার সামরিক কর্মকর্তা কার্ল মেয়ারের কাছে দলের আমন্ত্রণের কথা জানান, মেয়ার মনে করেন হিটলার আনুষ্ঠানিকভাবে এই দলে যোগ দিলে দলের ভিতরে তথ্য জানা এবং দলটিকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ও প্রভাবের মধ্যে রাখা আরও সহজ হবে। তাই সেনাবাহিনীর অনুমতি ও উৎসাহ নিয়েই হিটলার ওই দলে যোগদান করেন। পরবর্তীতে 1920 সালে সামরিক চাকরি পুরোপুরি ছেড়ে দিয়ে তিনি পুরোদস্ত রাজনীতিবিদ হয়ে ওঠেন। স্বাভাবিক সামরিক নিয়ম অনুযায়ী রাজনীতি করা নিষিদ্ধ হলেও হিটলার সামরিক গোয়েন্দা হিসাবে কাজ করতে গিয়ে রাজনৈতিক দলে প্রবেশ করেছিলেন। 1919 সালের সেপ্টেম্বরে হিটলার যখন জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন তখন দলটি ছিল খুবই ছোট। 1920 সালে হিটলারের প্রভাবে দলটির নাম পরিবর্তন করে রাখা হয় নাৎসিওনাল সোশিয়ালিস্টে ডয়েচে আরবাটার পার্টাই। এখন শব্দভিত্তিক আলাদাভাবে যদি উচ্চারণ করে যে নাৎসিওনাল সোশিয়া লিস্টেসে ডয়েচে আরবাইটার পার্টাই, সংক্ষিপ্ত রূপ NSDAP, এর উচ্চারণ NSDAP, যার সংক্ষেপে নাৎসি পার্টি নামে পরিচিতি পায়। এ সময় তিনি বিখ্যাত স্বস্তিকা প্রতীককে দলের পতাকায় যুক্ত করেন। এরপর 1921 সালের জুলাই মাসে দলীয় কুন্দল ও আভ্যন্তরীণ লড়াইয়ে জয়ী হয়ে হিটলার আনুষ্ঠানিকভাবে
দলের একচ্ছত্র চেয়ারম্যান ও সর্বময় নেতা হিসাবে দায়িত্ব নেন। হিটলার যখন জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন তখন পার্টির সদস্য সংখ্যা ছিল মাত্র 50 থেকে 60 জন। হিটলার ছিলেন সেই দলের 55তম সদস্য। দলে যোগ দেওয়ার পর অর্থনৈতিক মন্দা ও জাতীয় অপমান নিয়ে তার দেওয়া প্রাঞ্জল ও উগ্র বক্তৃতা শুনতে মানুষ মুগ্ধ হয়ে আসত, বা তার বক্তৃতা মানুষ মুগ্ধ হয়ে শুনত। অল্প সময়ের মধ্যেই তিনি দলের সর্বময় নেতা হয়ে যান এবং পার্টিকে নাৎসি পার্টি হিসাবে পুনর্গঠিত করেন। ইতালির ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনি বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করেন। এই ঘটনায় প্রভাবিত হয়ে হিটলার নিজেও সশস্ত্র বিপ্লবের চেষ্টা করেন, কিন্তু সেই সশস্ত্র বিপ্লবের চেষ্টা ব্যর্থ হলে তাকে গ্রেফতার করা হয় এবং 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়, যদিও তিনি প্রায় 9 মাস কারাভোগ করেন। জেলে বসে তিনি তার বিখ্যাত আত্মজীবনী মেন কাম্ফে বা আমার সংগ্রাম বইটি রচনা করেন। এই বইয়ে তিনি প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট, জার্মানিদের শ্রেষ্ঠ আর্য জাতি হিসাবে দাবি করা এবং ক্ষমতায় এলে জার্মানিকে অর্থনৈতিক ও জাতীয়ভাবে পুনরায় সমৃদ্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কারাগার থেকে মুক্ত হয়ে হিটলার বুঝতে পারেন বিপ্লব করে নয়, বরং নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে হবে। 1932 সালের নির্বাচনে নাৎসি দল অংশ নিয়ে 230টি আসন পেয়ে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেন। অবশেষে 1933 সালের 30 জানুয়ারি হিটলার জার্মানির চ্যান্সেলর হিসাবে শপথ নেন। 1914 সালের একজন সাধারণ সৈনিক থেকে পরবর্তীতে 1933 সালে দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়ায় এই যাত্রা ছিল অভূতপূর্ব। 34 সালের একজন সাধারণ সৈনিক পরবর্তীতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে দল গঠন, পরবর্তীতে নির্বাচন, এভাবেই 1933 সালে তিনি দেশের সর্বোচ্চ পদে আসীন হয়ে অভূতপূর্ব সাড়া জাগান জার্মানির নাগরিকদের প্রতি। হিটলারের দিকে জনগণ ঝুঁকে পড়ার প্রধান কারণগুলি ছিল বিশেষ করে 3টি কারণ। সেটা হচ্ছে চরম অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব, প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের জাতীয় অপমান, তৃতীয়ত তৎকালীন জার্মানির রাজনৈতিক অস্থিরতা গ্রহণের পদক্ষেপ নেওয়ার জন্য হিটলারের দিকে মানুষ ঝুঁকে পড়েন। চ্যান্সেলর হওয়ার পর হিটলার সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেন এবং একতরফাভাবে ভার্সাই চুক্তির শর্তসমূহ ভঙ্গ করেন। তিনি বাধ্যতামূলক সামরিক সেবা চালু করেন, সেনাবাহিনীতে সদস্য সংখ্যা কয়েক মিলিয়নে উন্নীত করেন, বিপুল পরিমাণ ট্যাঙ্ক, যুদ্ধবিমান, সাবমেরিন ও যুদ্ধ জাহাজ তৈরি করতে থাকেন। ভার্সাই চুক্তি অনুযায়ী মিত্র শক্তিকে জার্মানি দেওয়া অর্থ সম্পূর্ণ বন্ধ করে দেন। 1936 সালে তিনি অসামরিক অঞ্চল রাইনল্যান্ডে সেনাবাহিনী পাঠান এবং দখল করেন। 1938 সালে অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়ার সুদেতাল্যান্ড নিজের সাম্রাজ্যভুক্ত করে নেন। এরপর 1939 সালে পোল্যান্ড দখলের পরিকল্পনা গ্রহণ করেন, যে পোল্যান্ডকে জার্মানির অংশ কেটে তৈরি করা হয়েছিল বা জার্মানির অংশ থেকে
নেওয়া হয়েছিল সেটি হিটলার পুনর্দখল করতে চাইলে ব্রিটেন ও ফ্রান্স বাধা দেবে তা নিশ্চিত ছিল। ব্রিটেন ও ফ্রান্সকে সামরিকভাবে মোকাবেলা করা সম্ভব হলেও যদি রাশিয়াও তাদের সাথে যোগ দেয় তবে জার্মানির পতন ত্বরান্বিত হবে। তাই হিটলার এক চতুর কৌশল খাটান। পোল্যান্ড আক্রমণের আগে 1939 সালে তিনি রাশিয়ার সাথে একটি অনাগ্রাসন চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির বাহ্যিক শর্ত ছিল আগামী 10 বছর জার্মানি ও রাশিয়া কেউ কাউকে আক্রমণ করবে না, কিন্তু এর একটি গোপন শর্তও ছিল, তা হলো পোল্যান্ড যৌথভাবে দখল করে দুজনে ভাগ করে নেবে। চুক্তির কথা অনুযায়ী পোল্যান্ডের পূর্ব অংশ পাবে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম অংশ পাবে জার্মানি। এই গোপন সমঝোতার উপর ভিত্তি করে 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, আর এই ঘটনার মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এর ঠিক দুদিন পর 3 সেপ্টেম্বর 1939 সালে প্রতিশ্রুতি অনুযায়ী ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধের প্রধান দুটি পক্ষ অক্ষশক্তি এবং মিত্রশক্তি। অক্ষশক্তির নেতৃত্বে বা মূল নেতৃত্বে জার্মানি, সাথে ইতালি ও জাপান। মিত্র শক্তি ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন যা বর্তমানে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 1939 থেকে 1941 সালের মধ্যে জার্মানি ইউরোপে অভাবনীয় সাফল্য পায় এবং একে একে 9টি দেশ দখল করে: পোল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ড, চেকোস্লোভাকিয়া, ফ্রান্স, লুক্সেমবার্গ এবং গ্রিস। শক্তিশালী ফ্রান্সকে জার্মানি মাত্র 44 দিনে পরাস্ত করে দখল করে নেয়। এরপর ব্রিটেনকে ঘায়েল করতে 1940 সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত টানা বিমান হামলা চালানো হয়, যা ব্যাটল অফ ব্রিটেন নামে পরিচিত। তবে ব্রিটেন সফলভাবে সেই আক্রমণ প্রতিরোধ করে। জার্মানি, সোভিয়েত ইউনিয়ন ও 3 ফ্রন্টের যুদ্ধের ক্ষেত্রে যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখব হিটলারের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পুরো পূর্ব ইউরোপ দখল করা, কিন্তু তিনি লক্ষ্য করলেন সোভিয়েত ইউনিয়নও পূর্ব ইউরোপ এতে প্রভাব বিস্তার করতে চাচ্ছে। ফলে 1941 সালে হিটলার অনাক্রমণ চুক্তি থেকে সরে এসে হঠাৎ সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে বসে। ততদিনে যুদ্ধ দুটি ফ্রন্টে চলছিল। পশ্চিম ফ্রন্ট, যেখানে জার্মানি ব্রিটেন ও ফ্রান্সকে মোকাবেলা করছিল। উত্তর ফ্রন্ট বা উত্তর আফ্রিকা ফ্রন্ট, যেখানে ইতালি ও জার্মানির সৈন্যরা যৌথভাবে ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে লড়ছিল। এর সাথে পূর্ব ফ্রন্টে সোভিয়েত ইউনিয়নের মতো বিশাল শক্তির সাথে যুদ্ধ শুরু করা জার্মানির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও 1941 সালে হিটলার প্রায় 40 লক্ষ সৈন্য নিয়ে রাশিয়া আক্রমণ করেন, যেটি ছিল অপারেশন বারবোসা। পরবর্তীতে আমেরিকা যুদ্ধে যোগদান করে। পার্ল হারবার সম্পর্কে কিছু বলি। পার্ল হারবার মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এটি হাওয়াই রাজ্যের একটি দ্বীপ, উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
পার্ল হারবার মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ঘাঁটি। এদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখতে জাপান 1941 সালের 7 ডিসেম্বর মার্কিন সামরিক ঘাঁটি পার্ল হারবারে অতর্কিতে আক্রমণ করে বসে। এর জবাবে আমেরিকা আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দেয় এবং জার্মানি ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হিটলার ভেবেছিলেন জাপান ও আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়লে তার জন্য ইউরোপ দখল করা সহজ হবে। 1941 সালের পর থেকে জার্মানির ভাগ্য বিপর্যয় শুরু হয় এবং তারা সব ফ্রন্টে পিছু হটতে থাকে। রাশিয়া আক্রমণ করা হিটলারের জন্য একটি মারাত্মক ভুল কৌশল হিসাবে প্রমাণিত হয়। শুরুতে জার্মান বাহিনী সফলতা পেলেও রাশিয়ার তীব্র শীত ও প্রতিকূল আবহাওয়ার কারণে হাজার হাজার জার্মান সৈন্য মারা যায় এবং রাশিয়াতে জার্মানির শোচনীয় পরাজয় ঘটে। একই সময়ে উত্তর আফ্রিকা ফ্রন্টেও মিত্র শক্তির কাছে অক্ষ শক্তি পরাজিত হয়। 1914 সালে ফ্রান্সের নরম্যান্ডিতে মিত্রবাহিনীর কয়েক লাখ সৈন্য নামলে জার্মানির হাত থেকে ফ্রান্স পুনর্দখল করা হয়। চারদিক থেকে জার্মানি আক্রান্ত হতে থাকে। পূর্ব দিক থেকে সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজ এবং পশ্চিম দিক থেকে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সৈন্যরা জার্মানিকে ঘিরে ফেলে। হিটলার বার্লিনে যে ভূগর্ভস্থ ব্যাংকার থেকে যুদ্ধ পরিচালনা করছিলেন, সোভিয়েত সৈন্যরা সেটিও চতুর্দিক থেকে ঘেরাও করে। নিজের পরাজয় সুনিশ্চিত জেনে এবং শত্রুর হাতে ধরা না পড়তে বা শত্রুর হাতে ধরা পড়া এড়াতে হিটলার চরম সিদ্ধান্ত নেন। 1945 সালের 28 এপ্রিল তিনি জানতে পারেন তার মিত্র ইতালির মুসোলিনিকে গ্রেফতার করে মিলান শহরের এক চত্বরে সঙ্গী সহ প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। হিটলার বুঝতে পারেন তাকে জীবিত ধরলে একই পরিণতি হবে। ফলে 1945 সালের 30 এপ্রিল আত্মহত্যা করার আগে হিটলার তার দীর্ঘদিনের গার্লফ্রেন্ড ইভা ব্রাউনকে বিয়ে করেন। তিনি অনুচরদের বলে যান বা তার সঙ্গী সাথে যারা ছিল তাদেরকে বলে যান যাতে তার লাশ মিত্রবাহিনী খুঁজে না পায়। নির্দেশ অনুযায়ী আত্মহত্যার পরপরই ব্যাংকারের বাইরে তার দেহ পেট্রোল দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। ফলে মিত্রবাহিনী বাংকার দখল করলেও হিটলারের লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়নি। 30 এপ্রিল হিটলারের আত্মহত্যার মধ্যে দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। 1945 সালের 7 মে জার্মানি আনুষ্ঠানিকভাবে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিজয়ী মিত্র শক্তি জার্মানিকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। প্রধান দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা জার্মানিকে দুই ভাগ করে। পূর্ব জার্মানি সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে থাকা সমাজতান্ত্রিক অঞ্চল, পূর্ব জার্মানি আমেরিকা ও মিত্রদের নিয়ন্ত্রণে থাকা পুঁজিবাদী অঞ্চল। ইউরোপের যুদ্ধ শেষ হলেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান তখনও আমেরিকার বিরুদ্ধে একাকী যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। জাপানকে দ্রুত থামাতে আমেরিকা
1945 সালের 6ই আগস্ট হিরোশিমা এবং 9ই আগস্ট নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এই নজিরবিহীন ধ্বংসলীলার মুখে পড়ে 1945 সালে 2রা সেপ্টেম্বর জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর বিশ্বজুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণ পরিসমাপ্তি ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সার্বিক ফলাফলের দিকে দৃষ্টি দিলে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 8 কোটি মানুষ এর অকাল মৃত্যু এবং অপূরণীয় সম্পদ ক্ষতি হয়। বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের উত্থান এবং স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের সূচনা হয়। জার্মানি 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে, পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি। পরবর্তী বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1945 সালে জাতিসংঘ গঠিত হয় এবং ব্রিটেন ও ফ্রান্স অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ায় এশিয়া ও আফ্রিকার বহু উপনিবেশিক রাষ্ট্র স্বাধীনতা লাভ করে, যেমন ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশ। আমরা জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যাওয়ার পর মিত্রশক্তি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন পুরো জার্মানিকে 2 ভাগে ভাগ করে ফেলছিল। পূর্ব জার্মানি সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে থাকা সমাজতান্ত্রিক অংশ, পশ্চিম জার্মানি আমেরিকা ও মিত্রদের নিয়ন্ত্রণে থাকা পুঁজিবাদী অংশ। জার্মানির রাজধানী বার্লিন ছিল পূর্ব জার্মানির ভৌগোলিক সীমানার ভিতরে, কিন্তু রাজধানী হওয়ায় বার্লিন শহরটিকে আবার 2 ভাগে ভাগ করা হয়, পূর্ব বার্লিন ও পশ্চিম বার্লিন। পূর্ব জার্মানির কড়া শাসন ও অর্থনৈতিক মন্দার কারণে হাজার হাজার মানুষ পালিয়ে পশ্চিম জার্মানি বা পশ্চিম বার্লিন হয়ে পশ্চিম জার্মানিতে চলে যেতে শুরু করে। এই লোক পারাপার ও পালানো বন্ধ করার জন্য 1961 সালে পূর্ব জার্মানি সরকার বার্লিন শহরের ঠিক মাঝখান দিয়ে প্রকাণ্ড ইট ও সিমেন্টের দেওয়াল দেয়। এটিকেই বলা হয় বার্লিন প্রাচীর। এই প্রাচীরের কারণে একই পরিবারের মানুষ, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব হঠাৎ করে 2 পাশে আটকা পড়ে যায় এবং দীর্ঘ 28 বছর কেউ কারো কাছে যেতে পারেনি। 1989 সালের শেষের দিকে স্নায়ুযুদ্ধের অবসান ঘটতে শুরু করে এবং পূর্ব জার্মানির সাধারণ মানুষ স্বাধীনতার দাবিতে তীব্র আন্দোলন শুরু করে। অবশেষে 1989 সালের 9 নভেম্বর সরকার 2 পাশের যাতায়াত ব্যবস্থা খুলে দিতে বাধ্য হয়। এই খবর শোনা মাত্র হাজার হাজার মানুষ উল্লাসে মেতে ওঠে এবং হাতুড়ি শাবল নিয়ে দেয়ালটি ভেঙে গুঁড়িয়ে দেয়। 2 পাশের মানুষ বহু বছর পর একে অপরকে জড়িয়ে ধরে। ইতিহাসের এই দেয়াল ভেঙে ফেলার ঘটনাটিকে বার্লিন প্রাচীর পতন বলা হয়। বার্লিন প্রাচীর ভেঙে ফেলার ঠিক পরের বছর, অর্থাৎ 1990 সালের 3রা অক্টোবর পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি আবার এক হয়ে যায়, অর্থাৎ একত্রীকরণ হয়। সেই থেকে আবার একক ও অখণ্ড জার্মানি রাষ্ট্রের জন্ম হয়। জার্মানি কেবল এখন বিদ্যমান দেশই নয়, বরং এটি বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী, গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি রাষ্ট্র। এখন জার্মানির দাপ্তরিক নাম ফেডারেল রিপাবলিক অব জার্মানি। রাজধানী বার্লিনে, অবস্থান হচ্ছে তার মধ্য ইউরোপ।
বর্তমান বৈশ্বিক অবস্থানের দিকে লক্ষ্য করলে দেখা যায় এটি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ এবং বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ও শিল্পোন্নত রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানবজাতিকে এই নির্মম সত্য শিক্ষা দিয়েছে যে উগ্র জাতীয়তাবাদ এবং যুদ্ধের পরিণতি কখনো শুভ হতে পারে না। প্রায় 8 কোটি মানুষের প্রাণহানি, হোলোকাস্টের মতো জঘন্য গণহত্যা এবং হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক ধ্বংসলীলা বিশ্ব বিবেককে স্তব্ধ করে দিয়েছিল, যার ফলশ্রুতিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গঠন করা হয় জাতিসংঘ। যুদ্ধ শেষে জার্মানি ভেঙে 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছিল এবং বার্লিন প্রাচীর হয়ে উঠেছিল স্নায়ুযুদ্ধের প্রতীক। কিন্তু 1989 সালে সাধারণ মানুষের হাত ধরেই সেই প্রাচীরের পতন এবং 1990 সালে জার্মানির পুনঃ-একত্রীকরণ প্রমাণ করে যে উৎপীড়ন ও দেয়াল তুলে কোনো জাতিকে চিরকাল বন্দী করা যায় না। আজকের জার্মানি কেবল অতীতের ধ্বংসস্তূপ থেকে গড়ে দাঁড়ানো এক রাষ্ট্র নয়, বরং অর্থনৈতিক সমৃদ্ধি, প্রযুক্তি এবং বৈশ্বিক শান্তির এক উজ্জ্বল উদাহরণ। এই ইতিহাস আমাদের অখণ্ডতা, মানবতা এবং শান্তির গুরুত্ব চিরকাল স্মরণ করিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আজ এ পর্যন্ত।